আগামী সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। রোডম্যাপের খসড়া নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। ইসি সচিব বলেন, রোডম্যাপের সংলাপ, আইনবিধি সংস্কার সহ সব বিষয় অন্তর্ভুক্ত থাকবে। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা আসে প্রধান উপদেষ্টার কাছ থেকে। এরপরে নির্বাচন কমিশন জানায় ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন কমিশন আগামী সপ্তাহে রোডম্যাপ ঘোষণা করবে। আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। তিনি জানান, ভোটার তালিকা, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, নির্বাচনী আইন সংস্কার, সরঞ্জাম কেনাকাটা, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, প্রশিক্ষণ মুদ্রণ, আইন শৃঙ্খলা সভা, নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভাসহ তফসিলের আগে পরে প্রস্তুতির সময়ভিত্তিক তথ্য থাকবে রোডম্যাপে। রোডম্যাপের কি কি বিষয়বস্তু থাকবে, মেজর বিষয়বস্তু থাকবে, এটা রোডম্যাপেই আপনাদেরকে বলে দিব। সুদীজনের সঙ্গে সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি, যেটা আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। বর্তমান ইসি 2024 সালের নভেম্বরে যোগ দেওয়ার পর 2025 সালের ডিসেম্বরকে ধরে প্রাথমিক কর্মপরিকল্পনা সাজায়। এবার ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাব্য সময় নির্ধারণ হওয়ার পর কর্মপরিকল্পনা পরিমার্জন চলছে। বিষয়টি চূড়ান্ত করতে 18 আগস্টের মধ্যে বৈঠক হবে। এরপরে রোডম্যাপ পুস্তিকা আকারে প্রকাশ করতে পারে নাসির উদ্দিন কমিশন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। যারা বয়কটের চেষ্টা করবে তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানী গুলশানে নিজ বাসভবনে এ মন্তব্য করেন তিনি। বলেন, দাবি পূরণ না হলে, সংস্কার ও বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না বলে যারা মন্তব্য করেছেন সেগুলো কেবলই মাঠের বক্তব্য। প্রধান উপদেষ্টা স্পষ্ট করে তার ভাষণে বলেছেন, যেসব সংস্কার প্রস্তাবে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদে বাস্তবায়নের সব পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় জাতির সামনে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া জাতির সামনে বিকল্প আর কিছু নেই। এছাড়া জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে প্রতিশ্রুতি দেন বিএনপির এই নেতা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বিভিন্ন মাঠের বক্তব্য দিচ্ছে যে এই সমস্ত দাবি পূরণ না হলে, ওই সমস্ত দাবি পূরণ না হলে, সংস্কার পূর্ণাঙ্গ না হলে, বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না, এগুলো মাঠের বক্তব্য। আমি নির্বাচন নিয়ে কোনো সংশয় শঙ্কা দেখি না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেছেন, এনসিপির হয়ে রাজনীতি করবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, গুলশানে চাঁদাবাজিতে সংশ্লিষ্টতার অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। নানা ইস্যুতে আলোচনায় রয়েছেন সরকারের প্রভাবশালী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার সচিবালয়ে এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। উপদেষ্টা আসিফ জানান, নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেবেন তিনি। তবে নির্বাচন করার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানান উপদেষ্টা। সরকারে তো আরও অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে, এখনও হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন। সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরও অনেক এরকম আছেন। আমি মনে করি যে সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত, একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের 1 বছরে এখন পর্যন্ত অপূর্ণতার পাল্লাটাই ভারী। জনগণ অভ্যুত্থানের সুফল পেলেও সরকারের পক্ষ থেকে কতটা সুফল পেয়েছে তা বলা কঠিন বলে জানান আসিফ মাহমুদ। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি, আবার অনেক আকাঙ্ক্ষাই এই সরকার পূরণ করার চেষ্টা করেছে। এটা আসলে জনগণ মূল্যায়নটা করলেই সবচেয়ে ভালো মূল্যায়নটা আসবে বলে আমি মনে করি।
রাজধানীর গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় জানে আলম অপুর দেয়া বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য তার। 2024-এর 5 আগস্টের পর তার সঙ্গে কোনো কথা হয়নি বলে জানান উপদেষ্টা। মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায়, আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার। তো আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনারা জানেন, ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হয়। তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা তদন্তে আসল সত্য বেরিয়ে আসবে বলে দাবি করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মব তৈরি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে শিবিরের গুপ্ত রাজনীতি জড়িত বলে দাবি করেছেন ছাত্রদল সভাপতি। আর সাধারণ সম্পাদকের অভিযোগ, ডাকসু ভোটার তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের 1.5 শতাধিক কর্মীর নাম রয়েছে, যা প্রশাসনের ব্যর্থতা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ছাত্রদলের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ শেষে এসব মন্তব্য করেন দুই নেতা। ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি চালুর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। পরে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম জানান, তাদের কর্মীরা বিভিন্নভাবে মবের শিকার হচ্ছেন, বাদ যাচ্ছেন না শিক্ষকরাও। এর পেছনে গুপ্ত রাজনীতি জড়িত। সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের দাবি, ছাত্রলীগের রাজনীতিতে জড়িত অনেকে এখন বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের যে তালিকা প্রকাশ করা হয়েছে, ভোটার তালিকা, সেখানে আপনারা দেখেছেন, আমরা গণমাধ্যমে দেখেছি, প্রায় 150-এরও বেশি ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীরা যারা ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে। সর্বশেষ যে বড় ধরনের প্রবলেমগুলো হচ্ছে তার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত। ইসলামী ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে, তাদের পরিচয় গোপন করে তারা ওই সব জায়গায় দখল করে নিচ্ছে। এটি সরাসরি একটা দখলদারিত্ব কায়েমের মতো। ছাত্রলীগ যেভাবে করেছে, ছাত্র শিবির ঠিক সেভাবে দখলদারিত্ব কায়েম করছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী আজ। 1975 সালের এই দিনে ধানমন্ডি 32 নম্বরের বাসভবনে খুন হন তিনি। সে সময় তার দল আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে ছিল। শেখ মুজিবুর রহমানের জন্ম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। 71-এর 25শে মার্চ কালরাতে পাকিস্তান সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে। বিজয়ের পর 1972 সালের 10 জানুয়ারি দেশে ফেরেন তিনি। দায়িত্ব নেন রাষ্ট্রপতির। ক্ষমতায় থাকাকালে বাকশাল প্রতিষ্ঠার জন্য সমালোচিত হন শেখ মুজিবুর রহমান। 1975 সালের 15ই আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে খুন হন তিনি। তবে বিদেশে থাকায় বেঁচে যান তার 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। 1996 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তার পিতার হত্যার বিচারের উদ্যোগ নেন। 2009 সালে ফের ক্ষমতায় এসে বিচার প্রক্রিয়া শেষ করেন। আওয়ামী লীগের সময় 15 আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হলেও গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর তা বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। হত্যা চেষ্টা মামলায় জামিনে কারামুক্তি পেয়েছেন অভিনেত্রী শমিকা আয়সার। বৃহস্পতিবার রাত 10:40 দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন। কারা সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির এ তথ্য জানিয়েছেন। গত বছরের 5 নভেম্বর রাতে উত্তরা বাসা থেকে আটক করা হয় শমিকা আয়সারকে। পরে তাকে জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। উত্তরা পূর্ব থানার ওই মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে যান শমিকা আয়সার। 12ই মার্চ জামিন পান তিনি। এর মধ্যে গত 9 এপ্রিল আজমপুরের কলেজ শিক্ষার্থীকে হত্যা চেষ্টার আরেকটি মামলায় গ্রেপ্তার দেখায় আদালত। এই মামলায় সোমবার জামিন পান এই অভিনেত্রী। শমিকা আয়সার অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়ার পর আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। সাত দিনের মধ্যে সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর উদ্ধার করে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে লুটকারীদের তালিকা আদালতে জমা দিতে জেলা প্রশাসন, বিজিবি ও র্যাবকে নির্দেশ দেওয়া হয়েছে। এক রিটের শুনানি করে বৃহস্পতিবার বিচারপতি জিনাত হক ও বিচারপতি আইনুন নাহারের বেঞ্চ এই আদেশ দেন।
পর্যটকদের আকর্ষণের অন্যতম স্থান ভোলাগঞ্জের সাদা পাথর রক্ষায় শেষ পর্যন্ত হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হলো। সরকারি কর্তৃপক্ষের ব্যর্থতায় আদালতের দ্বারস্থ হন পরিবেশবাদী সংগঠন ও আইনজীবীরা। এক রিটের শুনানি শেষে 1 সপ্তাহের মধ্যে লুট করা পাথর ফেরানোর আদেশ দেন হাইকোর্ট। বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পাথর উত্তোলনে পরিবেশের ক্ষতি নিরূপণ করতেও বলা হয়েছে। এছাড়া পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা হবে না তাও জানতে চেয়েছে হাইকোর্ট। আদেশ দিয়েছেন যে একটা বিশেষজ্ঞ কমিটি করা, যার মধ্যে বুয়েটের একজন প্রফেসর থাকবেন, যে এখানে কি পরিমাণ পরিবেশের ক্ষতি হয়েছে টাকায় নির্ধারণ করার জন্য, সেই টাকাগুলো যাতে আদায় করা যায় সেই নির্দেশনা দিয়েছেন এবং আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন। আরেকটা নির্দেশনা দিয়েছেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিভিন্ন ছবি বিভিন্ন জায়গায় এসেছে, তাদের নাম এবং তালিকা তৈরি করে আদালতে এফিডেভিট আকারে দাখিল করতে বলেছেন। বিশেষজ্ঞরা বলছেন পাথর লুট করায় পরিবেশের যে ক্ষতি হয়েছে আবারও পাথর ফেলার মাধ্যমে তা কিছুটা পূরণ হবে, তবে প্রাকৃতিকভাবে তা পূরণ হতে অনেক সময় লাগবে। এজন্য দরকার কঠোর নজরদারি। মনে করছি না যে একদম আমরা রিস্টোর যাকে বলে থাকি সেই পূর্ব অবস্থায় নিয়ে যেতে পারবো বলে আমি মনে করছি না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব ততটুকু নিয়ে আসতে হবে এবং মেসেজটা দিতে হবে যে কেউ আইনের ঊর্ধ্বে নয়, প্রকৃতিকে ধ্বংস করে কোনো কাজ করলে সেটা প্রকৃতিও এক ধরনের প্রতিশোধ নেবে। দেশজুড়ে সমালোচনার পর লুট করা সাদা পাথর উদ্ধার করে প্রতিস্থাপন শুরু করেছে যৌথ বাহিনী ও প্রশাসন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন আজ। তার জন্মদিনে নেতাকর্মী ও সমর্থকদের কেক না কেটে আল্লাহর দরবারে দোয়া করার পরামর্শ দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা, সৌহার্দ্য, পরিমিতিবোধ ও পরমতের প্রতি শ্রদ্ধার জন্য গত 15 বছরের স্বৈরশাসনের সময় তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারারুদ্ধ করেন শেখ হাসিনা, উচ্ছেদ করেন সেনানিবাসের বাড়ি থেকে। অসুস্থ খালেদা জিয়াকে আটকে রাখা হয় কারাগারে। বিচারের নামে হয়রানির পরও আপোষ করেননি খালেদা জিয়া। রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1981 সালে কয়েকজন বিপথগামী সেনা সদস্যের গুলিতে শহীদ হলে বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। 90-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়া হয়ে ওঠেন ঐক্যের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল থেকে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে আপোষহীন নেত্রী হিসেবে আখ্যা দেওয়া হয়। ডেমরার সারুলিয়া থেকে ভোলাগঞ্জে লুট হওয়া প্রায় 40,000 ঘনফুট পাথর উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে শীতলক্ষা নদীর তীরে অভিযান চালায় তারা। র্যাব জানায় গোপন খবরে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় 7টি প্রতিষ্ঠান থেকে পাথরগুলো জব্দ করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে র্যাব। বাকি পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে বাহিনীটি। সম্প্রতি ভোলাগঞ্জ থেকে প্রায় 1.5 কোটি ঘনফুট পাথর লুট করা হয়। এ নিয়ে একটি ছবি ভাইরাল হওয়ার পর দেশজুড়ে সমালোচনা শুরু হয়। প্রায় নট লেস দ্যান 40,000 কিউবিক পাথরের কম না, আনুমানিক বলছি আমি। এটা পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের লোক আছে আমাদের সাথে প্রশাসনের লোক আছে, তারা এটা পরবর্তীতে আরও হিসাব কিতাব করে এটার পরবর্তী ব্যবস্থাগুলো নিবে। আমাদের আসার ইনফরমেশন পেয়েই তারা হয়তো বা পালিয়ে গিয়েছে, বাট এটার সাথে সংশ্লিষ্ট আমরা এখনো পাইনি। কারখানা বন্ধে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে। পুলিশ বলছে বেকার হয়ে যাওয়া অনেকে জড়াচ্ছেন অপরাধে। গেল 1 বছরে পোশাক সহ 106টি কারখানা বন্ধ হওয়ায় চাকরি হারান অন্তত 78,000 মানুষ। এই নেতিবাচক প্রভাব পড়ছে ক্ষুদ্র ব্যবসায়ও। এজন্য বন্ধ কারখানা চালু করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। গেল বছরের শেষ দিকেও শ্রমিকদের পদচারণায় মুখর ছিল এই জায়গা। গাজীপুরের কোনাবাড়িতে কেয়া গ্রুপের এই কারখানায় কাজ করতেন প্রায় 15,000 মানুষ। এখন সব বন্ধ, নেই কর্মচাঞ্চল্য। ইউক্রেন যুদ্ধের প্রভাবে 2023 সাল থেকে বিদেশি কার্যাদেশ নিয়ে সংকটে পোশাক শিল্প। এরপর রাজনৈতিক অস্থিরতার জেরে একের পর এক ইউনিট বন্ধ হয়ে যায় বলে দাবি কেয়া গ্রুপের চেয়ারম্যানের। আমার গ্যাসের প্রেসারও কম, গ্যাসের প্রেসারটা গভর্নমেন্টে বাড়াইতে হবে, এবং আর যে ইন্টারেস্ট, গ্যাসের দাম বা আদার্স যেটা আছে এটা গতানুগতিক আমার এতে কোনো সমস্যা হয়নি। এই 4টা ব্যাংকে আমি ঋণগ্রস্ত আছি 2600 কোটি টাকা, এবং তারা যদি এফসি অ্যাকাউন্টে ঢুকায় তাহলে এই 2600 কোটি টাকা আমার ঋণ থাকবে না।
একই চিত্র গাজীপুরের অনেক কারখানার। গেল বছরের ৫ আগস্ট থেকে এক বছরে বন্ধ হয়েছে ভেক্সিমকোর ১৩টি সহ ১০৬টি কলকারখানা। চাকরি হারিয়েছেন অন্তত ৭৮,০০০ শ্রমিক কর্মচারী। অনেকে অপরাধে জড়াচ্ছেন বলে জানায় পুলিশ। আমি যেটা ১০ বছর যাবৎ চাকরি করছি, হঠাৎ করে গার্মেন্টসটা বন্ধ হয়ে গেছে। এখন আর কোনো জায়গায় চাকরি নেই নাই, সুবিধা পড়ে নাই, এজন্য একটু চলতে একটু কষ্ট হইতেছে অনেকটাই। কর্মসংস্থান বন্ধ হয়ে যায়, তখন সেখানে ক্রাইম বেড়ে যায়, এটি স্বাভাবিক। তো আমরা ওই ইন্ডাস্ট্রি বন্ধ হওয়াটাকে একটি হুমকি মনে করছি। মালিকরা বলছেন সমস্যা সমাধানে সঠিক নীতিমালা এবং বন্ধ কারখানা চালুর বিষয়ে সরকারের আন্তরিকতা প্রয়োজন। শ্রমিক এখানে বেকার হচ্ছে, সেটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য বিশাল একটা ক্ষতিকর। পরবর্তীতে সেটা একটা বিস্ফোরক হয়ে যেতে পারে। তো আমরা মনে করি সরকার মহোদয় নীতি সহায়তা দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচাবে, দেশের অর্থনীতি বাঁচাবে এই সংকটকালীন সময়ে। গাজীপুরে তৈরি পোশাক সহ মোট কারখানা ৫,০০০, এর মধ্যে ২,৫০০-এর বেশি কারখানাই অনিবন্ধিত, যেখানে পোশাক কারখানায় আছে ১,১৫৪টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তিস্তার পানি কমায় লালমনিরহাট ও নীলফামারীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে পদ্মায় পানি বাড়লেও বিপদসীমা নিচ্ছে। লালমনিরহাটে দুর্গত এলাকা থেকে পানি নামতে শুরু করলেও এখনও পানিবন্দী ১৫,০০০ মানুষ। অনেক জায়গায় ঘরবাড়ি, সড়ক ডুবে থাকায় দুর্ভোগ কমছে না বন্যার্তদের। নীলফামারীতে কৃষিজমি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে পানি নেমে গেছে। পানিবন্দী না থাকলেও কাদাযুক্ত ঘরবাড়িতে দুর্ভোগে দুর্গতরা। এক সপ্তাহের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা করছেন কৃষকরা। এ নিয়ে জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ রহমান, লালমনিরহাট থেকে তো পানি নেমেছে, তারপরেও ১৫,০০০ মানুষ পানিবন্দী রয়েছে এখনো। প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের কি ধরনের সহযোগিতা করা হচ্ছে? দেখুন, লালমনিরহাটে কিন্তু গত দুদিন থেকে কিন্তু ভারতের যে উজান থেকে ঢলে কিন্তু বন্যার সৃষ্টি হয়। তো বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমেই অবনতি হচ্ছিল। তবে আমরা কালকে যেমনটি দেখেছি যে কালকে বিপদসীমার যার ফলে কিন্তু আমি ক্যামেরার চোখে যে অঞ্চলগুলো দেখাচ্ছি সেই অঞ্চলগুলো পানিতে প্লাবিত হয়ে যায় এবং সেখানকার ফসল, ঘরবাড়ি এবং চলাচলের রাস্তা সেইগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আজকে পানি উন্নয়ন বোর্ড সূত্রে আমরা যেমনটি জেনেছি যে আজকে কিন্তু পানি কমে প্রায় ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ঘরবাড়ি, রাস্তাঘাট এবং বিদ্যালয় যা পানির নিচে পানির মধ্যে ছিল, প্লাবিত ছিল, সেগুলো কিন্তু ধীরে ধীরে পানি নামতে শুরু করছে। তবে পানি নামা শুরু হলেও কিন্তু মানুষের মধ্যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, রাস্তাঘাটের ক্ষতি হয়েছে, ফসলি জমির ক্ষতি হয়েছে, সব মিলে কিন্তু তাদের দুর্ভোগ এখন চরমে। আমরা বানভাসী মানুষের সাথে সকালবেলা এসে কথা বলেছি, তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জেনেছি যে তাদের পানি কমে গেলেও তাদের কিন্তু দুর্ভোগ কমেনি। তারা এখন দুর্ভোগের মধ্যে রয়েছেন এবং তারা বলছেন যে এই দুর্ভোগ কতটা কাটিয়ে উঠতে পারবেন। তো আমরা কথা বলে দেখেছি যে সাধারণ মানুষ কিন্তু এই পানির এখন বাড়ির ভিতরে যে পানিগুলো ছিল সেগুলো চলে গেছে, রাস্তাঘাট থেকে চলে গেছে। পাশাপাশি নদীর পানি কিন্তু আমরা যদি বলি, পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে যে বন্যা পরিস্থিতির ক্রমেই উন্নতি হবে, উজানের যে ঢল সেটি কিন্তু কমে গেছে। আমরা যেমনটি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে জেনেছি যে 18-20 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার কারণে নিম্ন অঞ্চলে যে পানিগুলো ছিল সেই পানিগুলো কিন্তু ধীরে ধীরে আবার নদীর গভীরে চলে যাবে। নদীর গভীরে চলে যাওয়ার পরে কিন্তু এই বিষয়টা কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং বন্যা পরিস্থিতি উন্নতি হলে কিন্তু দুর্ভোগ যে যতটুকু সেই ক্ষতিচিহ্ন কিন্তু দেখা যাবে। আমরা ক্ষতিচিহ্ন যদি বলি সেটি হচ্ছে রাস্তাঘাট, কিন্তু অনেক রাস্তাঘাট কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের যে বাসস্থান বা বাড়িঘর সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে মৌসুমি যে ধান রোপা আমন, সেই আমন ধানের কিন্তু ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা কৃষি কর্পোরেশনের সাথে, কৃষি বিভাগের সাথে কথা বলে আমরা যেমনটি জেনেছি যে এই বন্যায় কিন্তু 731 হেক্টর জমি কিন্তু পানির নিচে চলে গিয়েছিল, সেগুলো কিন্তু ধীরে ধীরে ভাসতে শুরু করেছে। তবে কৃষি বিভাগ বলছে যে কিছু কিছু ফসলি জমি কিন্তু সম্পূর্ণই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু কিছু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সব মিলে কিন্তু দুর্ভোগ চরমে রয়েছে।
যেগুলো গৃহপালিত পশু রয়েছে সেগুলোর কিন্তু সংকট, খাবারের যে সংকট সেটি কিন্তু কাটিয়ে ওঠার চেষ্টা করছে। তবে আরেকটি জিনিস আমরা লক্ষ্য করছি যে বানভাসী মানুষের মাঝে যে এই পানির যে পানিবাহিত রোগ সেগুলো কিন্তু প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং তারা বলছেন যে এই পানি খারাপ হওয়ার কারণে কিন্তু পচা পানি হওয়ার কারণে কিন্তু তাদের হাতে পায়ে বা বিভিন্ন জায়গায় কিন্তু খোসপাসরা দেখা দিয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলে যেমনটি জেনেছি, জেলা প্রশাসন বলছেন যে বানভাসী মানুষের তালিকা করে ইতোমধ্যে 200 মেট্রিক টন যে জিয়া চাল সেগুলো কিন্তু বরাদ্দ, সেগুলো কিন্তু বিতরণ প্রক্রিয়া চলছে এবং বিতরণ করা হচ্ছে। তো আমার কাছে এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ। লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান। রাজশাহী বিভাগে জয়পুরহাট ছাড়া বাকি 7 জেলাতেই ছড়িয়েছে ডেঙ্গু। শহর থেকে গ্রাম সবখানে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। মেডিকেল ও ক্লিনিকে বাড়ছে আক্রান্ত রোগীদের ভিড়। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর পাশাপাশি প্রায় একই উপসর্গ চিকুনগুনিয়া আক্রান্ত রোগীদের মধ্যেও। বিশেষজ্ঞদের আশঙ্কা দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। চলতি মৌসুমে রাজশাহী বিভাগের সবথেকে বেশি ডেঙ্গু ছড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এখানকার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 1,500-এর বেশি রোগী। চলতি মাসে সংক্রমণ বেড়েছে পাবনা ও সিরাজগঞ্জ জেলাতেও। রাজশাহী শহর জুড়ে ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর লার্ভা। স্বাস্থ্য বিভাগের জরিপে উঠে এসেছে ভয়াবহ চিত্র। কাজের ফলাফল আসছে 57.33, অর্থাৎ 57% প্লাস ব্রুট ইন্ডেক্স আসছে। সেই হিসেবে আমরা বলতে পারি বা এটা কনফার্ম যে রাজশাহীতে আমরা ভয়াবহ অবস্থার মধ্যে আছি। চিকিৎসকরা বলছেন নির্দেশনা মোতাবেক ওষুধ খেলে আর নিয়ম মেনে চললেই ভালো হয় ডেঙ্গু রোগ। তবে সাধারণ জ্বর আর ডেঙ্গু জ্বরের মধ্যে পার্থক্য নিশ্চিত না হয়ে ওষুধ খাওয়া ক্ষতির কারণ হতে পারে। যে আমাদের দেশে যেহেতু ডেঙ্গু কমন, জ্বর হলে যেন ব্যথার ওষুধ না খায়, ব্যথা যেটাই হোক ডাক্তারের পরামর্শ নেই। আর যদি নিজেরা ওভার দ্য কাউন্টার ওষুধ খেতে চায় তারা যেন প্যারাসিটামল খায়। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য প্রতিটি জেলাতেই পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। প্রতিটি জেলায় সদর হাসপাতাল প্রস্তুত রয়েছে এবং কাজ করে যাচ্ছে। যেসব রোগী আইসিইউ ফ্যাসিলিটি দরকার বা খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, অনেক রোগী নিজ ইচ্ছায় আসতে চায়, হ্যাঁ, সেগুলো হয়তোবা আমাদের মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য আসতেছে। তবে ডেঙ্গু সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে কার্যকর উদ্যোগের অভাব সবখানেই। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। রাজধানীর বেশিরভাগ বাজারে সব ধরনের সবজির দাম বাড়তি। অধিকাংশ সবজির দাম 80 টাকার উপরে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, বাজারে সবজির সরবরাহ কেমন এবং দাম কেমন দেখছেন, সেটা ক্রেতাদের নাগালের মধ্যে আছে কিনা? আর পেঁয়াজ এবং কাঁচামরিচের বাজার দর কেমন দেখছেন? দেখুন, আপনার সাথে কথা বলার শুরুতে আমি দর্শকদের আজকে এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজারের চিত্র যদি একটু দেখাই, কারণ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে অন্য দিনের তুলনায় আজকে ক্রেতা বিক্রেতা সমাগম বেশি, বিক্রিও বেশি হয় এবং বিক্রেতাদের প্রতি বাড়তি মুনাফার প্রবণতা বেশি থাকে এবং ভোক্তাদের অভিযোগও বেশি থাকে। আমি যদি প্রথমে বাজারের আজকে সামগ্রিক চিত্রের কথা বলি, সেক্ষেত্রে আপনি প্রথমে যেটা বললেন যে সবজির বিষয়, হ্যাঁ, এবং ক্রেতা সাধারণ যারা বাজারে আসছে সবারই একটু ভোগান্তি পোহাতে হচ্ছে এই সবজি কিনতে। বর্তমানে কিন্তু যদি বলা যায় বেশিরভাগ সবজির দামই কিন্তু চড়া। আপনি যেটা শুরুতে বলেছিলেন যে 80 টাকার আর বেশি আর কি, এবং বাজারে সবজির কিন্তু কোনো সরবরাহ সংকট নাই, কোনো ঘাটতিও নাই। প্রতিটা দোকানেই কিন্তু থরে থরে বিভিন্ন পদের সবজি সাজানো রয়েছে। যারা ক্রেতা তারা কিন্তু চাহিদা মাফিক সবজি কিনতে পারছে, যার যতটুকু প্রয়োজন, যে সবজি প্রয়োজন, কিন্তু দামটা কিন্তু বেশি দিতে হচ্ছে। আমি যদি প্রথমে বেগুনের কথা বলা হয়, সেক্ষেত্রে কিন্তু বেগুন প্রায় 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। করলা, কাকরোল, ঢেঁড়স সবগুলো কিন্তু 80, 90, 100 বিক্রি হচ্ছে এবং যে টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচ সবই কিন্তু 100 টাকার উপরে। এবং যদিও টমেটো এবং কাঁচামরিচ আমদানি করা দেশীয় জাতের টমেটো কাঁচামরিচ একেবারে নেই বললে চলে, তো সেগুলো কিন্তু চড়া দামে কিনতে হচ্ছে। কেন এই সবজির দামটা বেশি দিয়ে কিনতে হচ্ছে, এই প্রশ্নে যারা এখানে খুচরা বিক্রেতা তাদের কিন্তু সেই পুরনো একই জবাব যে আসলে মালের সরবরাহ কম, অর্থাৎ পণ্যের সরবরাহটা চাহিদা মাফিক আসছে না। কিন্তু বাজারে কিন্তু তার সাথে কিন্তু তাদের কথার সাথে কোনো মিল পাওয়া যাচ্ছে না, চাহিদা মাফিক কিন্তু পণ্য কেনা যাচ্ছে। এরপরে যদি পেঁয়াজের বিষয়টা আসি,
অর্থাৎ বলা যায় প্রায় 2-3 সপ্তাহ ধরে পেঁয়াজের দামটা কিন্তু চড়া। আমি আজকেও কারণ বাজার, হাতিরপুল সহ অন্যান্য খুচরা বাজার দেখেছি পেঁয়াজ কিন্তু 70, 75 টাকা, 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে কিন্তু সেটা 85 টাকা পর্যন্ত ওঠানামা করছে পেঁয়াজের দামটা। পেঁয়াজের বিষয় যদি যারা পাইকারি বিক্রেতা আড়তদার, তাদের বক্তব্য হচ্ছে এখনো পর্যন্ত পার্শ্ববর্তী দেশ সহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজের আমদানিটা কিন্তু বন্ধ রয়েছে। মূলত দেশে যে পেঁয়াজটা হচ্ছে সেই দেশি পেঁয়াজ দিয়েই কিন্তু এখন চাহিদা মেটানো হচ্ছে এবং যে উৎপাদন স্থল অর্থাৎ ফরিদপুর, পাবনা সহ মানিকগঞ্জ যেসব জায়গায় পেঁয়াজের আবাদটা বেশি হয় সেখান থেকে কৃষকরা, কারণ গত বছর কিন্তু এই সময় পেঁয়াজের দামটা অনেক বেশি বেড়ে গিয়েছিল, কৃষকরা ভালো মুনাফা করেছিল, তারা বাড়তি মুনাফার জন্য অনেক ধীর গতিতে এই পেঁয়াজের সরবরাহটা করছে। সেটার জন্য আসলে যে চাহিদা যোগানের যে একটি অসামঞ্জস্য, সেটার জন্য পেঁয়াজের দাম বাড়ছে এমনটা দাবি এখানে যারা পাইকারি বিক্রেতা। এর পাশাপাশি যদি ডিমের বিষয়টা আপনাকে বলা হয়, সেক্ষেত্রে যে গরিবের বা সহজলভ্য আমিষ হিসেবে যেটা পরিচিত আমরা বলি যে ডিম বা ব্রয়লার মুরগি, সেখানেও কিন্তু খুব একটা স্বস্তি নয়। বিশেষ করে ডিমের বাজারে প্রায় 140 টাকা ফার্মের যে লাল মুরগির ডিম সেগুলো বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যারা ডিমের দামটাও কিন্তু তারা সে সরবরাহ কমের অজুহাতের কথা বলছে। পাশাপাশি যদি সবশেষ যদি বলা হয় যে ভোজ্য তেলের বিষয়, গত মঙ্গলবার কিন্তু 15 টাকা কমানো হয়েছিল পাম তেলের দাম, কিন্তু সয়াবিন তেলের দামটা যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বাসা বাড়িতে সেটা কিন্তু কমানো হয়নি। ফলে পাম তেলের দাম কমানো সুফল কিন্তু পাচ্ছে না ভোক্তারা। মূলত এই ছিল রাজধানী বাজার পরিস্থিতি থেকে সবশেষ। বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। বাজারে ভোজ্য তেলের দাম নিয়ে অস্থিরতা কমেনি। পাম অয়েলের দাম কমলেও নাগালের বাইরেই সয়াবিন তেলের দাম, তাই পাম অয়েলের দাম কমানোর সুফল পাচ্ছে না ভোক্তারা। আমদানিকারকদের দাবি, বিশ্ববাজারে দাম বেশি থাকায় দেশে সয়াবিন তেলের দাম কমছে না। বাজারে অনেকদিন ধরে চড়া ভোজ্য তেলের দাম। বিশ্ববাজারে দাম কমায় মঙ্গলবার পাম অয়েলের দাম লিটারে 19 টাকা কমিয়ে 150 টাকা নির্ধারণ করে সরকার। পাম অয়েলের বড় অংশই ব্যবহার হয় হোটেল রেস্তোরাঁয়। তবে তেলের দাম কমলেও কমেনি হোটেলে খাবারের দাম। পাম অয়েলের দাম কমানোর প্রভাব পড়েনি সয়াবিন তেলের দামে। 15 এপ্রিল বোতলজাত সয়াবিন 189 টাকা আর খোলা সয়াবিনের দাম 169 টাকা লিটার নির্ধারণ করে ব্যবসায়ীরা। এরপর কয়েক দফা বৈঠকেও দাম কমাতে পারেনি মন্ত্রণালয়। টিসিবির হিসাবে এক বছরে সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় 13%। বোতল যদি বলছেন ওইটার দাম বাড়ে না, ওটা এখনো ঠিক আছে, ওটার দাম বাড়ে না। হ্যাঁ, আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে গেছে, এখন তেলের দামটাও কমানোর দরকার। যদি তেলের দামটা কমে তাহলে সাধারণ মানুষের আয়ত্তের ভিতরে পড়বে আর কি। আমদানিকারকদের দাবি, বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম টন প্রতি $1200। আপাতত দেশে সয়াবিনের দাম কমার সম্ভাবনা নেই। বাজারের সাথে দেশের বাজারের মূল্য সামঞ্জস্য রেখে করা হয় কি, যে আসলে আন্তর্জাতিক বাজার বলতে আজকের আন্তর্জাতিক বাজার বিবেচনা করা হচ্ছে না। আজকে বাজারে যে মালটা আসছে সেটা কি দামে কিনা ছিল সেইটার হিসাব করে আমরা কষ্ট করি। আজকে বেড়ে গেছে, আজকে বাজারে সমন্বয় হচ্ছে, বিষয় এরকম না। অস্থির নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের স্বস্তি দিতে কার্যকর পদক্ষেপের তাগিদ ক্যাবের। সয়াবিনের নামে পাম অয়েল খাওয়ানো হচ্ছে কিনা, অথবা এই যে পাম অয়েলের দিয়ে যে সমস্ত পণ্যগুলো উৎপাদন করা হয়, হোটেল, রেস্তোরাঁ, বেকারি আইটেম, সেই জায়গাগুলিতে দাম কমানো হচ্ছে কিনা, দামে কোনো ইতিবাচক পরিবর্তন আসতেছে কিনা, এই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার। সয়াবিন ও পাম মিলিয়ে বছরে ভোজ্য তেলের চাহিদা 20 লাখ টনের বেশি, যার বেশিরভাগই আমদানি করে হাতে গোনা মাত্র 5 থেকে 6টি কোম্পানি। মূলত তারাই নিয়ন্ত্রণ করে তেলের বাজার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত এক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম বেড়েই চলছে। পেঁয়াজের বাজার দর নিয়ে জানাতে চট্টগ্রাম এবং রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামের বাজারে পেঁয়াজের সরবরাহ কেমন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দেখুন, চট্টগ্রামে পেঁয়াজের দাম নিয়ে আসলে পাইকারি এবং খুচরা দুটি পর্যায়ে আসলে ভিন্নতা আমরা দেখেছি। আমরা আসলে গতকালকে রাতে এবং এই মুহূর্তে যেই দোকান থেকে আমরা সরাসরি টিভি সম্পর্ক করছি, তারা যেটি বলছেন যে গত এক সপ্তাহ ধরে চট্টগ্রামে আসলে পেঁয়াজের খুচরায় পেঁয়াজের দাম ক্রমশ বাড়তি, এবং আমরা দেখেছি গত 10 থেকে 12 দিন আগেও যে পেঁয়াজ বিক্রি হয়েছিল 60 থেকে 65 টাকা, সেটি এই মুহূর্তে বিক্রি হচ্ছে
80 থেকে 85 টাকায়। এবং এর কারণ হিসেবে এখানে বিক্রেতা যারা রয়েছেন তারা যেটি বলছেন সেটি হচ্ছে দীর্ঘদিন ধরে আসলে পেঁয়াজের আমদানি নেই, দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি করা যাচ্ছিল না, এবং দেশীয় যে পেঁয়াজ সেই পেঁয়াজ দিয়েই আসলে এতদিন পর্যন্ত যে বড় উৎসব গেল, কুরবানি, মহরম সহ বিভিন্ন অনুষ্ঠান সহ প্রতিদিনকার যে কার্যক্রম সেটি সামাল দেওয়া গেছে। এবং যেহেতু এই মুহূর্তে আসলে দেশীয় পেঁয়াজের কিছুটা সংকট রয়েছে, সংকটের কারণে বাজারে পেঁয়াজ আসছে কম এবং সেই কারণে দাম বেশি। কিন্তু পাইকারদের সঙ্গে কথা বলেছে, তারা যেটি বলছে সেটি হচ্ছে গত এক সপ্তাহ কিংবা তারও বেশি আগে তারা আসলে মানভেদে 80 টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি করেছিলেন, কিন্তু গত এক সপ্তাহ ধরে সেটি কমে এখন তারা 60 থেকে 70 টাকা পর্যন্ত বিক্রি করছে, অর্থাৎ কেজিতে 10 টাকা পর্যন্ত বরঞ্চ কমেছে। অর্থাৎ পাইকার এবং খুচরায় কিছুটা অসামঞ্জস্যতা রয়েছে। এক্ষেত্রে আসলে পাইকাররা যেটি বলছে সেটি হচ্ছে পাইকার থেকে আসলে খুচরা বিক্রেতারা কম দামে কিনলেও তারা তাদের ইচ্ছা মতো একটি দাম নির্ধারণ করে সেই অনুযায়ী বিক্রি করতে, এবং সে কারণে মনে হচ্ছে যে পেঁয়াজের দাম অস্বাভাবিক রকমের বাড়তি। আমরা এটি নিয়ে উভয় পক্ষের সাথে কথা বলছে, তারা যেটি বলছে সেটি হচ্ছে দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি যেহেতু বন্ধ ছিল সেই কারণে দাম কিছুটা বেড়েছে। এখন ধারণা করা হচ্ছে কিছুদিনের মধ্যেই পেঁয়াজ আমদানির যে ঘোষণা সেটি হবে, এবং সেটি যদি হয় তাহলে পেঁয়াজের যে অস্বাভাবিক দাম সেটি ক্রমশ কমতে থাকবে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে পেঁয়াজ নিয়ে পাইকার এবং খুচরা পর্যায়ে যে এক ধরনের দ্বন্দ্ব রয়েছে সেটি হয়তো বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হলে সেই দ্বন্দ্বটি থামবে এবং যারা ক্রেতা রয়েছেন তাদের মধ্যেও স্বস্তি ফিরে আসবে। এই হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে পেঁয়াজের বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ। পেঁয়াজের বাজার দর নিয়ে আমাদের সহকর্মী আহসান লিটন। এবার আমরা যেতে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আমরা চট্টগ্রামের পেঁয়াজের বাজার পরিস্থিতি সম্পর্কে জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে। রাজশাহীর পরিস্থিতি কেমন, সেখানকার বাজারে পেঁয়াজের সরবরাহ কেমন? দেখুন, উত্তরাঞ্চল মূলত এটি উৎপাদন নির্ভর এই অঞ্চলটি, এখানে আমদানি নির্ভর নয়, অথচ এখানে বাম্পার উৎপাদন হওয়ার ফলেও তারপরেও কিন্তু এখানে রাজশাহীতে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। অর্থাৎ গেল 10 দিনের ব্যবধানে যদি বলা হয়ে থাকে কেজিতে 25 টাকা করে বেড়েছে, অর্থাৎ 50 টাকা 10 দিন আগেও যে পেঁয়াজটি 50 টাকা বিক্রি হয়েছে সেটি আজকে বাজারে বিক্রি হচ্ছে 75 টাকা কেজি, এবং খুচরো পর্যায়ে কোথাও কোথাও 80 টাকা পর্যন্ত আমরা বিক্রি হতে দেখেছি। এখন প্রসঙ্গ হচ্ছে যে দাম বৃদ্ধির কারণ হিসাবে যে বিষয়টি উল্লেখ করা হচ্ছে যে অনেক কৃষক রয়েছেন যারা বিশেষ করে চাতালে রাখছেন, তারা অতিরিক্ত দাম পাওয়ার আশায় অনেকে কিন্তু স্টক করে রাখছেন, যার ফলে তারা বাজারে একটি কৃত্রিম সংকট এটি কিন্তু দেখানোর চেষ্টা করা হচ্ছে, যার ফলে এর প্রভাবটা পড়ছে এবং এর ফলেই কিন্তু এখানে দামটি বাড়ছে। এবং দেখা গেছে যে খুচরো পর্যায়ে 75 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। তবে পাইকারি যে বিষয়টি, পাইকারি বাজার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে, ব্যবসায়ীরা যেটি বলছিলেন যে তারা বেশি দামে কিনছেন, যার ফলেই তারা বেশি দামে বিক্রি করছেন, অর্থাৎ এখানে পাইকারিতেই তাদের কেনা পড়ছে 65 থেকে 68 টাকা কেজি, যার ফলে তারা সেই দামে বিক্রি করছেন এবং এর প্রভাবটি পড়ছে খুচরো পর্যায়ে, এবং সর্বশেষ ভোগান্তি শিকার হচ্ছেন যারা সাধারণ গ্রাহক রয়েছেন তারা। এবং এছাড়াও যারা এলসির যে বিষয়টি আসছে, এলসির এখানে ব্যবসায়ীরা বলছিলেন যে এলসিকৃত যে পেঁয়াজটি সেটিও ঠিক পোর্ট এলাকাতে সেখানেই পড়ছে প্রায় 68 টাকা কেজি, যার ফলে এখানে ব্যবসায়ীরা যে বিষয়টি বলছেন যে আমদানি নির্ভরতা যে বিষয়টি আসছে, যে অর্থাৎ ভারতীয় বা আমদানিকৃত পেঁয়াজ বাজারে আসলেই পেঁয়াজের দামটি নেমে যাবে, ঠিক এমনটি নয়, কারণ সেখানেই দামটি বেশি পড়ছে, যার ফলে তারা বলছিলেন যে এখানে পেঁয়াজের দামটি বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে যে প্রত্যেকটি ব্যবসায়ী যারা রয়েছেন, কৃষক পর্যায় থেকে শুরু করে যারা ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু পেঁয়াজটি ধরে রাখছেন, সেটি চাতালে হোক অথবা যে এখানে যে সংরক্ষণাগারগুলো রয়েছে সেগুলোতে প্রত্যেকটিতে পেঁয়াজগুলো ধরে রাখা হচ্ছে, দামটি বৃদ্ধি করা হচ্ছে এবং একটি কৃত্রিম সংকট বাজারে দেখানো হচ্ছে। যদিও প্রত্যেকটি মোকাম থেকে শুরু করে এখানে আড়তদারে প্রত্যেকটিতেই কিন্তু পেঁয়াজের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। এখানে পেঁয়াজের সরবরাহ যখন পর্যাপ্ত রয়েছে, দাম বৃদ্ধি প্রসঙ্গটি এখানে একটি কৃত্রিম সংকট হিসাবেই কিন্তু এখানে যারা রয়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ ক্রেতা যারা খুচরো পর্যায়ে ব্যবসায়ী তারা কিন্তু উল্লেখ করছেন। সেই সাথে এখানে সরকারি যে সংস্থাগুলো রয়েছে তাদের এখানে মনিটরিং এর বিষয়টি, নজরদারি বিষয়টিও কিন্তু এখানে জোরদার করার প্রসঙ্গটি আসছে। তাহলে হয়তো পেঁয়াজের দাম যে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে সেটি হয়তো কমিয়ে রাখা বা এটির যে গতি রোধ করা সেটি সম্ভব হবে। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম এবং রাজশাহী থেকে পেঁয়াজের বাজার দর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সিলেটের জকিগঞ্জে মাসব্যাপী চক্ষু সেবা শুরু করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। বৃহস্পতিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার।
আয়োজকরা জানান, ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় আলোকিত দৃষ্টি প্রতিপাদ্যকে সামনে রেখে এ কার্যক্রম চলছে গত ২৬ বছর ধরে। দেশের যেখানে দুর্ভোগ সমস্যা সেখানেই জিয়াউর রহমান ফাউন্ডেশন এগিয়ে যায় বলেও জানান আয়োজকরা। বিনামূল্যে এই চক্ষু সেবা আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রথম ধাপে সেবা প্রদানের পর পরবর্তীতে আবার একই সময়ের মধ্যে রোগীদের ফলো আপ গ্রহণ করা হবে। আর এই ছিল এখনকার বিরতিহীন সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।